काठमांडू अधिकार मागेला नहीं जा, घूमेला जा। थी यहाँ काम दू, हम काम करके दिखाई। ভারতকে গোনাই ধরছে না নেপালের প্রধানমন্ত্রী। ভারতকে এবার সত্যি সত্যি বুড়ো আঙুল দেখাচ্ছে নেপাল। যে নেপালকে ভারতের অনুগত প্রতিবেশী হিসেবেই চিনে এসেছে গোটা বিশ্ব, সেই নেপাল হঠাৎ এমন মারমুখী হয়ে উঠল কিভাবে? দক্ষিণ এশিয়ার পরাশক্তি ভারতকে যেন পাত্তাই দিচ্ছে না হিমালয় কন্যা খ্যাত এই ছোট দেশটি। আর এই সব কিছু ঘটছে নেপালের বর্তমান তরুণ প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহের হাত ধরে। ভারতের দাদাগিরি আর মুখ বুজে সহ্য না করে সরাসরি সংঘাতে যাওয়ার মতো দুঃসাহস দেখাচ্ছে কাঠমান্ডু। নেপালের দিক থেকে একের পর এক এমন সব কড়া পদক্ষেপ নেওয়া হচ্ছে যা ভারতের জন্য হজম করা বেশ কঠিন হয়ে দাঁড়াচ্ছে। কাঠমান্ডু থেকে যোগবাণী এই দীর্ঘ সীমান্ত এলাকায় দশকের পর দশক ধরে এক ভিন্ন ধরনের যাতায়াত ব্যবস্থা চালু ছিল। ভারতের বিহারের যোগবাণী থেকে শুরু করে নেপালের রানী পর্যন্ত প্রতিদিন শত শত ভারতীয় রিক্সা চালক যাত্রী নিয়ে নির্বিঘ্নে যাতায়াত করতেন। এটা ছিল দুই দেশের মানুষের এক অদ্ভুত মেলবন্ধনের প্রতীক। পর্যটক থেকে শুরু করে স্থানীয় ব্যবসায়ী সকলেই এই সস্তা ও সুবিধাজনক বাহনটির ওপর নির্ভরশীল ছিলেন। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রিকশার চাকায় ভর করেই চলত দুই পাড়ের অর্থনীতি। কিন্তু বালেন শাহের নেতৃত্বাধীন নেপাল সরকার আচমকা ভারতীয় রিকশাওয়ালাদের নেপালের ভূখণ্ডে প্রবেশের ওপর কড়া নিষেধাজ্ঞা জারি করেছে। কোনো পূর্ব প্রস্তুতি ছাড়াই নেওয়া এই সিদ্ধান্তে শত শত ভারতীয় পরিবারের রুটিরুজি একেবারে বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়েছে। যারা প্রতিদিন সকালে রিকশা নিয়ে বের হতেন তারা এখন বেকার বসে আছেন। নেপাল সরকার শুধু এখানেই থেমে থাকেনি, ভারতীয় অন্যান্য যানবাহনের ক্ষেত্রেও কড়াকড়ি শুরু করেছে। খুব শীঘ্রই ভারতীয় যানবাহনের ওপর নজরদারি রাখতে নেপাল অনলাইন কাস্টম সিস্টেম এবং ডিজিটাল ট্র্যাকিং ব্যবস্থা চালু করতে যাচ্ছে। নেপালের এই পদক্ষেপকে ভারতীয় ব্যবসায়ীরা দেখছেন সম্পূর্ণ একতরফা আর উদ্দেশ্যপ্রণোদিত হিসেবে। তাদের মতে এটা সরাসরি ভারতীয়দের ওপর অর্থনৈতিক চাপ সৃষ্টির এক অপকৌশল। কিন্তু বালেন শাহের হাবভাব দেখে মনে হচ্ছে এইসব অভিযোগকে তিনি বিন্দুমাত্র গায়ে মাখছেন না। একটা সময় ছিল যখন ভারত আর নেপালের মধ্যে যাতায়াত করাটা এক ঘর থেকে অন্য ঘরে যাওয়ার মতোই সহজ ছিল। মানুষ কাজের খোঁজে, চিকিৎসার জন্য বা এমনিতেই আত্মীয়ের বাড়িতে যাওয়ার মতো করে সীমান্ত পার হতো। কিন্তু এখন নেপাল সরকার নতুন নিয়ম জারি করেছে, কোনো ভারতীয় নাগরিক নেপালে প্রবেশ করতে চাইলে তাকে অবশ্যই বৈধ পরিচয়পত্র দেখাতে হবে। সেটা হতে পারে ভারতীয় পাসপোর্ট, আধার কার্ড বা সরকার অনুমোদিত অন্য কোনো পরিচয়পত্র। বৈধ প্রমাণ ছাড়া নেপালের বর্ডার গার্ড কাউকে এক পাও ভেতরে ঢুকতে দিচ্ছে না। গত কয়েকদিন ধরে বিহার, উত্তরপ্রদেশ এবং উত্তরাখণ্ডের সীমান্ত এলাকায় এই নিয়ম এতটাই কড়াকড়িভাবে পালন করা হচ্ছে যে প্রতিদিন যাতায়াতকারী ছাত্র, রোগী এবং সাধারণ ব্যবসায়ীরা চরম দুর্ভোগের শিকার হচ্ছেন। অনেকের কাছেই তাৎক্ষণিকভাবে পরিচয়পত্র না থাকায় তাদের সীমান্ত থেকে সোজা ফিরিয়ে দেওয়া হচ্ছে। শুধু তাই নয়, ভারতীয় পর্যটক বা অন্যান্য কাজে যারা নিজস্ব যানবাহন নিয়ে নেপালে প্রবেশ করবেন তাদের জন্য সর্বোচ্চ সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে 30 দিন। এর বেশি সময় যদি কোনো ভারতীয় গাড়ি নেপালে অবস্থান করে তবে সেই গাড়ি সরাসরি বাজেয়াপ্ত করার কড়া নির্দেশ দিয়ে রেখেছে নেপাল সরকার। 1950 সালের শান্তি ও মৈত্রী চুক্তির কারণে দুই দেশের মধ্যে যে অবাধ যাতায়াতের স্বাধীনতা ছিল, নেপালের এই সাম্প্রতিক সিদ্ধান্তগুলো সেই চুক্তির একেবারে মূলে আঘাত করেছে বলে মনে করছেন বিশ্লেষকরা। সীমান্তের উত্তেজনাকে ছাপিয়ে নেপাল এবার ভারতের সঙ্গে কূটনৈতিক পর্যায়ে এমন এক খেলা শুরু করেছে যা আগে কখনো দেখা যায়নি। সম্প্রতি ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রির কাঠমান্ডু সফরের কথা ছিল। ভারত ও নেপালের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়ন এবং কৈলাস মানস সরোবর যাত্রা নিয়ে আলোচনার জন্য এই সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এবং নেপালের পররাষ্ট্রমন্ত্রীর মধ্যে আলোচনা করে এই সফরের প্রায় সব প্রস্তুতি চূড়ান্ত করে ফেলা হয়েছিল। কিন্তু ঠিক শেষ মুহূর্তে এসে নেপালের প্রধানমন্ত্রীর দফতর থেকে সরাসরি এই বৈঠক বাতিল করে দেওয়া হয়। কারণ বালেন শাহ মনে করেন কূটনৈতিক আলোচনা কেবল সমমর্যাদার ব্যক্তিদের মধ্যেই উচিত। অর্থাৎ তিনি যদি আলোচনা করেন তবে সরাসরি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গেই করবেন, বা অন্তত পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের কারো সঙ্গে। কোনো আমলা বা পররাষ্ট্র সচিবের সঙ্গে টেবিলে বসে আলোচনা করতে তিনি একেবারেই নারাজ। এমনকি বিক্রম মিশ্রির মাধ্যমে ভারত যে তাকে নয়াদিল্লি সফরের আমন্ত্রণ জানাতে চেয়েছিল সেই সুযোগটাও তিনি ভারতকে দেননি। একটা ছোট দেশের প্রধানমন্ত্রী হয়ে ভারতের মতো দেশের পররাষ্ট্র সচিবকে এভাবে ফিরিয়ে দেওয়া, এটা কূটনৈতিক বিশ্বে একটা বিরাট বড় ধাক্কা। তবে নেপাল শুধু ভারতের সঙ্গেই এমনটা করেনি, মার্কিন বিশেষ প্রতিনিধির সঙ্গেও দেখা করতে অস্বীকার করেছেন বালেন শাহ। কাঠমান্ডুর পক্ষ থেকে সাফ জানিয়ে দেওয়া হয়েছে প্রধানমন্ত্রী এখন প্রশাসনিক সংস্কারের কাজে ভীষণ ব্যস্ত। তিনি এখন থেকে কেবল রাষ্ট্রপ্রধান বা পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের প্রতিনিধিদের সঙ্গেই কথা বলবেন। নেপালের এই আপোষহীন আচরণের শেকড় আসলে কোথায়? ভারত আর নেপালের মধ্যে বেশ কিছু অঞ্চল নিয়ে দীর্ঘদিন নীরব উত্তেজনা কাজ করছিল, বিশেষ করে লিপু লেক, লিম্পিয়াধুরা এবং কালাপানি অঞ্চল নিয়ে।
নেপালের জোরালো দাবি এই অঞ্চলগুলো তাদের সার্বভৌম ভূখণ্ডের অংশ। এই দাবির পেছনে তারা 1816 সালের ব্রিটিশ আমলের সুগলি চুক্তির রেফারেন্স টেনে আনে। স্বাধীনতার পর ভারত এই অঞ্চলগুলোর নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিলেও নেপাল প্রথম দিকে খুব একটা উচ্চবাচ্য করেনি, কিন্তু পরিস্থিতি বদলাতে শুরু করে 2015 পর থেকে। আর 2020 সালে যখন ভারত ধরচুলা থেকে লিপুলেক পর্যন্ত কৈলাস মানস সরোবর যাত্রার জন্য একটা নতুন সড়ক নির্মাণ শেষ করে, তখন নেপাল সরাসরি এর কড়া প্রতিবাদ করে। এমনকি নেপাল তাদের নতুন মানচিত্র প্রকাশ করে এই বিতর্কিত অঞ্চলগুলোকে নিজেদের দেশের অংশ হিসেবে দেখিয়ে দেয়। বালেন শাহ ক্ষমতায় আসার পর এই জাতীয়তাবাদী আবেগকে আরও কয়েক গুণ উস্কে দিয়েছেন। তিনি তার অফিসে অখণ্ড নেপালের মানচিত্র টানিয়ে রেখেছেন। এটি ভারতের জন্য একটা সরাসরি চ্যালেঞ্জ। এর আগে ধর্মীয় চলচ্চিত্র আদিপুরুষ নিয়েও কাঠমান্ডুতে তুমুল উত্তেজনা ছড়িয়েছিল। সেখানে সীতাকে ভারতীয় হিসেবে উল্লেখ করায় বালেন শাহ নেপালে ভারতীয় সিনেমা প্রদর্শন নিষিদ্ধ করে দিয়েছিলেন। নেপালের বর্তমান নেতৃত্ব যে কোনো মূল্যে ভারতের প্রভাব থেকে নিজেদের মুক্ত করে একটা স্বাধীন শক্তিশালী জাতীয়তাবাদী অবস্থান তৈরি করতে চাইছে। সাধারণত ভারত তার প্রতিবেশী কোনো দেশের দিক থেকে এমন আচরণ পেলে বেশ কড়া প্রতিক্রিয়া দেখায়, কিন্তু নেপালের এই বর্তমান আচরণের ক্ষেত্রে ভারতের ভূমিকা বেশ বিস্ময়কর। নয়াদিল্লি এখনও পর্যন্ত আনুষ্ঠানিক বা সরকারিভাবে নেপালের বিরুদ্ধে কোনো কড়া বক্তব্য দেয়নি। উল্টো তারা পরিস্থিতি ঠান্ডা করার জন্য এক অদ্ভুত নরম কূটনীতির আশ্রয় নিয়েছে। সীমান্ত নিয়ে এত ঝামেলার মধ্যেই ভারত হঠাৎ ঘোষণা দিয়েছে যে তারা নেপালকে আন্তর্জাতিক বাজারের থেকে বেশ কম দামে 80,000 টন রাসায়নিক সার সরবরাহ করবে। আন্তর্জাতিক বাজারে যখন সারের দাম আকাশ ছোঁয়া, তখন ভারতের এই সস্তায় সার দেওয়ার প্রস্তাব প্রমাণ করে যে তারা কোনোভাবেই নেপালকে চটাতে চাইছে না। ভারত জানে যে নেপালের সঙ্গে সংঘাতে জড়ালে বা কড়া পদক্ষেপ নিলে হিতে বিপরীত হতে পারে। ভারতীয় সীমান্ত বাহিনী এবং বিহারের স্থানীয় প্রশাসন পুরো পরিস্থিতির ওপর কড়া নজর রাখছে ঠিকই, কিন্তু কেন্দ্রীয় সরকার চাইছে কূটনীতি দিয়ে বিষয়টির সমাধান করতে। তারা বারবার বলছে যে সীমান্ত সহ সব ধরনের বিরোধ তারা আলোচনার মাধ্যমেই মেটাতে চায়, কিন্তু নেপালের তরফ থেকে সেই আলোচনার দরজাটাই যেন মুখের ওপর বন্ধ করে দেওয়া হচ্ছে। এই পুরো রাজনৈতিক এবং কূটনৈতিক নাটকের পেছনে নেপাল একা, নাকি পেছন থেকে কলকাঠি নাড়ছে অন্য কোনো বড় শক্তি? কূটনৈতিক বিশ্লেষকের অনেকেই মনে করছেন নেপালের এই সাহসী আচরণের পেছনে বড় ভূমিকা রাখছে চীন। গত কয়েক বছরে বেইজিংয়ের সঙ্গে নেপালের সখ্যতা চোখে পড়ার মতো বেড়েছে। নেপালের রাস্তাঘাট, অবকাঠামো উন্নয়ন থেকে শুরু করে ব্যবসা সবখানেই এখন চীনের বিশাল বিনিয়োগ। চীনের এই অর্থনৈতিক ঢালই হয়তো নেপালকে ভারতের চোখের দিকে তাকিয়ে কথা বলার সাহস যোগাচ্ছে। নেপাল সরকার বলছে তারা ভারত, যুক্তরাষ্ট্র এবং চীনের সঙ্গে একটা ভারসাম্যপূর্ণ কূটনীতি বজায় রাখতে চায়, কিন্তু আদতে দেখা যাচ্ছে ভারত এবং যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের ফিরিয়ে দিয়ে নেপাল আসলে চীনের দিকেই বেশি ঝুঁকছে। ছোট রাষ্ট্র হিসেবে 2 বা 3টে বড় পরাশক্তির মাঝে ভারসাম্য রক্ষা করা সবসময়ই একটা কঠিন ব্যাপার। বালেন শাহ ভারতের ওপর নির্ভরতা কমিয়ে চীনের সঙ্গে সম্পর্ক মজবুত করার মাধ্যমে ভারতের চাপ মোকাবিলা করতে চেষ্টা করছেন। এ কারণেই ভারতের দিক থেকে আসা যে কোনো চাপকে খুব সহজেই অগ্রাহ্য করতে পারছেন তিনি। এই পুরো বিষয়টি নিয়ে আপনাদের কি মনে হয়? আগামী দিনে ভারত নেপাল সম্পর্ক কোন দিকে মোড় নেবে? ভারত কি এই পরিস্থিতি সামাল দিতে পারবে, নাকি নেপাল চীনের বলয়ে আরও গভীরভাবে ঢুকে যাবে? আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আমাদের কমেন্ট সেকশনে।